বিকেল 5টা বাজে। খাওয়া দাওয়ার পর অর্ণব হারাধনবাবুর সাথে আড্ডা দিচ্ছে। কথায় কথায় প্রায় খানপাচেক সিগারেট শেষ হয়েছে। হারাধনবাবু কথা বলতে খুব ভালোবাসেন। এ কথা সে কথা বলে উল্টো দিকের মানুষটাকে গল্পে মশগুল করে দিতে ওর থেকে ভালো মনে হয় কেউ পারে না। আর এটাই বিশেষভাবে সাহায্য করে হারাধনবাবুর লাইভলি অ্যাটিটিউডটা। ওর ভিতরের উদ্যমটা উনি সহজেই আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। অর্ণব এতক্ষণ ওনার সাথে গল্প করতে করতে ওর এখানে আসার উদ্দেশ্যটাই ভুলে গেছিল। অর্ণব বলল, আচ্ছা বুঝলাম, তবে এবার আপনার কাছে যে কারণে আসা সেটা নিয়ে বরং কথা বলা যাক। হারাধনবাবু বললেন, নিশ্চয় বলুন, আপনি কি জানতে চান? অর্ণব একটু খক করে কেশে নিল, তারপর গম্ভীর গলায় বলল, অনিমেষবাবুর সাথে আমার কিছু বছর আগে থেকে বেশ সখ্যতা তৈরি হয়েছিল। ওনার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়ি, তবে ওনার মতো একজন শিল্পীকে মনে রাখার জন্য আমি কিছু একটা করে যেতে চাই। ওনাকে নিয়ে তো তেমন বইপত্র লেখালেখি হয়নি, আর ওনার জীবন সম্পর্কে তথ্যও খুব বেশি পাওয়া যায় না, তাই আমি ওনাকে নিয়ে একটা বায়োগ্রাফি লিখতে চাই। ওর ভাইপো বর্ণ আমার পরিচিত, ওই আমায় এই কাজের অনুমতি দিয়েছে। ওর থেকে আমি অনিমেষবাবুর জীবনের আর্লি ইয়ারগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি, তবে ওনার জীবনের বেশিরভাগটাই তো বাড়ির বাইরে, তাই ওনার বাড়ির লোকজন ওনার কর্মজীবন নিয়ে খুব বেশি কিছু জানে না। হারাধনবাবু এতক্ষণ স্থির দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে আছেন, এক মনে ওর কথা শুনছেন। অর্ণব আবার বলল, আপনি ওনার অধ্যাপক জীবনের অনেকটা দেখেছেন, ওনার সম্পর্কে আপনার কাছে যা তথ্য আছে সবই আমি জানতে চাই। এসব বলতে বলতে অর্ণব বেশ উত্তেজিত হয়ে গেল। আপনি ওনার অধ্যাপক জীবনটা অনেকটা দেখেছেন, ওনার সম্পর্কে আপনার কাছে যা তথ্য আছে আমি সবটাই জানতে চাই। এসব বলতে বলতে অর্ণব বেশ উত্তেজিত হয়ে গেল। হারাধনবাবু মুচকি হেসে বললেন, আপনি তো বিষয়টা নিয়ে খুব ইমোশনাল হয়ে গেছেন। অর্ণব একটু অপ্রস্তুত হলো, তারপর বলল, আসলে উনি আমায় খুব স্নেহ করতেন। খুব অল্প দিনের মধ্যেই ওনার সাথে এক গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল, আর ওর ভাইপোও আমার স্নেহভাজন, তাই বিষয়টায় আমি ব্যক্তিগতভাবেই খুব জড়িয়ে আছি আর কি। হারাধনবাবু চুপ করে রইলেন। ঘরে একটা ছোট্ট ব্যাটারি চালিত টেবিল ঘড়ি রয়েছে, সেটা টিক টিক শব্দে ঘরের নীরবতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ সেই নীরবতা ভেঙে হারাধনবাবু বললেন, অনিমেষবাবুর সাথে আমার আলাপ বেশ অনেক বছর আগের, তা বছর 30 তো হবেই। তখন আমি সদ্য কলেজে কেয়ারটেকার হিসেবে পার্মানেন্ট হয়েছি। এমন সময় উনি কলেজে বদলি হয়ে আসেন। তখন গরমকাল, সম্ভবত বৈশাখ মাস। একদিন ওই প্রফেসরদের ঘরে চায়ের কেটলি নিয়ে গেছিলাম, সবাইকে কেটলি থেকে চা ঢেলে দিচ্ছিলাম। হঠাৎ একটা গম্ভীর গলা আমায় বলল, একটু এদিকে দিও। আমি তাকিয়ে দেখি বছর 30-এর এক যুবক চেয়ারে বসে আছে। তার গায়ে একটা সাদা পাঞ্জাবি আর নিচে একটা কালো প্যান্ট, পায়ে চামড়ার চটি, চোখে পুরু কালো ফ্রেমের চশমা, হাতে একটা খয়েরি বেল্টের ঘড়ি আর মুখে হালকা দাড়ি, দুটো বড় বড় চোখে তীক্ষ্ণ দৃষ্টি। আমি তাকে কেটলি থেকে চা ঢেলে দিলাম। সেই ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ। অর্ণব এক মনে শুনছিল। হঠাৎ ওর মনে হলো এইসব কথার নজির রাখা প্রয়োজন। অর্ণব হারাধনবাবুকে একটু থামালো, তারপর ও বলল, বলছি আমার তো এত কথা মনে রাখার সমস্যা হতে পারে, আমি যদি এই কথাগুলো একটু রেকর্ড করি আপনার আপত্তি নেই তো? হারাধনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনার যাতে সুবিধা হয় তাই করুন। অর্ণব উত্তর দিল, বেশ বেশ, ধন্যবাদ। এই বলে ও পকেট থেকে ফোন বার করলো, তারপর সাউন্ড রেকর্ডারটা অন করলো, ফোনটা টেবিলে রেখে বলল, হ্যাঁ এবার শুরু করুন। হারাধনবাবু আবার কথা বলা শুরু করলেন। এরপর বিভিন্ন সময় ওনার সাথে আমার দেখা হয়েছে। বেশিরভাগ সময় আমায় দেখে উনি একটু মৃদু হাসতেন। ওনার গাম্ভীর্যের জন্য কখনো ওনার সাথে কথা বলার সাহস হতো না। উনিও দেখতাম যে খুব একটা মানুষজনের সাথে অত কথাবার্তা বলতেন না। ক্লাসের পর একা একা ঘরে ঘোরাফেরা করতেন।
কখনো দেখতাম বাংলা ডিপার্টমেন্টের বারান্দায় ওই স্কেচবুক আর পেন্সিল নিয়ে বসে থাকতেন, সুন্দর সুন্দর ছবি আঁকতেন। অর্ণব ওনাকে একটু থামালো, তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা কিসের ছবি আঁকতেন? হারাধনবাবু বললে, কিসের আবার, প্রকৃতির ছবি। অর্ণব একটু চমকে গেল, বলল, প্রকৃতির ছবি? হারাধনবাবু আবার বললেন, আগে হ্যাঁ, ঘর বাড়ি, গাছপালা, আকাশ, মেঘ, মানুষ, সব কিছুই তো থাকতো। মূলত ওই সিনারি টাইপের আর কি, তবে শুধুই স্কেচ, তাতে কোনো রং টং থাকতো না। অর্ণবের খুব অবাক লাগলো। অনিমেষবাবু আঁকার মূল বৈশিষ্ট্যই ছিল তার উজ্জ্বল রং, আর উনি মূলত রাক্ষসের ছবি আঁকতেন। কখনো গাছপাতা এঁকেছেন বলে তো জানা যায় না। আর ওনার সাথে অর্ণবের অনেক কথা হয়েছিল, তাতে উনি সাধারণত ল্যান্ডস্কেপ বা অন্যান্য জিনিসপত্রের ওপর যে একদমই আগ্রহী নন সে কথা স্পষ্ট ছিল। তাহলে এই লোকটা কি বলছে? অর্ণব ভাবল যে সব শিল্পীর জীবনেই অনেকগুলো ফেজ থাকে। এই ফেজ বা পর্যায়গুলো একটা অন্যের থেকে একদম আলাদা। তাহলে এটা হতেই পারে যে জীবনের শুরুর দিকে ছবি আঁকা নিয়ে অনিমেষবাবুর ভাবনা চিন্তা অন্যরকম ছিল। তবুও যেন বিষয়টা অর্ণবের ঠিক হজম হচ্ছিল না। হারাধনবাবু অর্ণবকে জিজ্ঞেস করলেন, এই যে মশাই, কি ভাবছেন এত? কিছু ভুল বললাম নাকি? অর্ণবের হুঁশ ফিরল। ও বলল, না না, তেমন কিছু না। হারাধনবাবু জিজ্ঞেস করলেন, তাহলে আপনার তো মশাই খুব খারাপ অভ্যেস। অর্ণব একটু হেসে বলল, এমা কেন, আমি আবার কি করলাম? হারাধনবাবু বললেন, এই যে হঠাৎ হঠাৎ আপনি ভাবনায় ডুবে যান, তারপর কোথায় একটা যেন হারিয়ে যান। অর্ণব একটু হাসল, তারপর আবার বলল, ভেরি সরি, আপনি এত সুন্দর গল্প বলেন যে মনে হয় সব ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই ওইসবই ভাবছিলাম আর কি। গল্পের মধ্যে কখন হারিয়ে গেছি বুঝতেই পারিনি। হারাধনবাবু এটা শুনে খুব খুশি হলেন। নিজের প্রশংসা শুনে আহ্লাদে ওনার মুখ লাল হয়ে গেল। উনি বললেন, মানে ওই আর কি, ছোটবেলা থেকেই ভালো গল্প বলতে পারি, আর কলেজে কাজ করতে গিয়ে যখন এত ভালো ভালো প্রফেসরদের পড়ানো দেখলাম, আমারও কথা বলার ক্ষমতা আরও বেড়ে গেল। অর্ণবের বেশ হাসি পেল। মানুষ ভীষণ অদ্ভুত, এই বয়সে এসেও কেমন নিজের নামে প্রশংসা শুনে মানুষ খুশি হয়। হারাধনবাবু আবার বলতে শুরু করলেন,